Experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আপনি আমার অফিসের লোক, বসে বসে এর কথা কেন শুনছেন? একদম এখানে দাঁড়ান, ভালো করে বুঝে নিন। আপনার মেয়ে আমার সাথে সেই শুরু থেকে ঝামেলা করছে। তাকে স্পষ্ট করে বলে দিন, সম্পর্কের হিসাব ওটা আমার শ্বশুর বাড়ি। আমি সেখানে থাকতেই পারি, 100 বার পারি, 1000 বার পারি। তামিমের কথা শেষ হলো না, নীরা মাঝখানে আবারও হারুনের হাত ধরে টান দিল। বসুন এখানে, কথা শুনুন আমার। ওই বেটার তালে তাল দিবেন না, বসুন। বসছি মা বলে হারুন চেয়ারে বসে পড়ল। কথায় কথায় আপনার স্যারকে সম্পর্কের ব্যাখ্যা বলতে না মানা করুন। এক পাল পুলিশ নিয়ে বিয়ে করে আবার শ্বশুর বাড়ি। তামিম দুহাত ঝাঁকে দিয়ে হারুনকে আবারও দাঁড় করালো। নীরা আবারও বসিয়ে দিল। তামিম হ্যাঁচকা টানে হারুনকে আবারও দাঁড় করিয়ে দিল। নীরা আবার বসিয়ে দিল। তামিম এবার হারুনের কলার ধরে দাঁড় করালো। নীরা বেচারার শার্ট ধরে টেনে আবারও বসিয়ে দিল। হারুনের রাগে মাথার চুল ছিঁড়ে নিতে মন চাইছে। দাঁড়ান আর বসুন করে করে এরা তো মেরেই ফেলবে হারুনকে। আল্লাহর নামে একটা দৌড় দিয়ে পালাতে হবে এখান থেকে। এবারে তামিম হারুনকে দাঁড় করিয়ে দিতেই সজোরে বিসমিল্লাহ বলে চিৎকার দিয়ে হারুন দৌড়ে বেরিয়ে গেল। হারুন সাহেব দৌড় মারলো কেন? আমি কি করে বলবো? তোমার বাবা, তুমি জানো। আপনার অ্যাসিস্ট্যান্ট কথার মাঝখানে উঠে দৌড় মারবে সেটা আপনি জানবেন না? না, জানবো না। সে আগে এরকম করেনি। নীরা এবারে তামিমের কলার ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। মুখটা একদম তামিমের মুখের কাছে এনে বলল, কান খুলে শুনে রাখুন, আপনি আমাদের বাড়িতে গিয়ে থাকবেন না। এটাই বলতে এসেছি আমি। আপনার আর কোনো চোরাই প্ল্যান না আমি সাকসেসফুল হতে দিব না, ব্যাস, বুঝেছেন? ঠিক বুঝিনি, মানে আরেকটু বাকি, 70% বোঝা যাচ্ছে। নীরা আরেকটু এগিয়ে এলো, মুখটা তামিমের দিকে আরো বাড়ালো। আমি কিন্তু সোজা মেয়ে না। আমার আসল রূপ যদি আপনাকে দেখাই না, আপনি কাঁপতে কাঁপতে হার্ট ফেল করে মারা যাবেন। তাই যা বলছি মাথায় রাখুন। তামিম গলার স্বর নামিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, নীরা, এত কাছ থেকে তুমি যে আমার চোখের কাছে নিচু হয়েছ, আমি তোমার আসল রূপ দেখতে পাচ্ছি। নান পাশে একটা ছোট লাল তিল। তামিমের কথা শেষ হবার আগে নীরা নিজের দিকে তাকালো এবং ঝট করে তামিমের কলার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। উফ, লোকটা তার সব দেখে নিয়েছে। তামিম হাঁ করে বসে আছে। নীরা দ্রুত বেরিয়ে গেল। তামিমের অফিস থেকে বেরিয়ে নীরা রিক্সা নিতে ইচ্ছে করলো না। সে হেঁটেই বাড়ি ফিরবে আজ। কিছু ভালো লাগছে না তার। এই তামিম মানুষটা তার জীবনে আসবার পর থেকে সব গ্রাফ পাল্টে গেছে। আগেও তো কলেজেও অনেক প্রপোজ করেছে, পরে তো এমন নক করেনি, এত জ্বালায়নি। এই মানুষটা এমন কেন লেগে আছে, এমন কেন করছে? এমন তো নয় যে এদেশে নীরার চেয়ে সুন্দরী মেয়ে নেই। এত হ্যান্ডসাম একটা লোক, এত হাই প্রোফাইল জব তার। তাহলে নীরাকে কেন, কি জন্য এত জোর করে নীরাকে? তাও নীরা কেন মানুষটাকে কঠিন শাস্তি দিতে পারে না? কেন? কোথাও কি নীরাও দুর্বল হয়ে পড়েছে? তার নিজের মনও কি কাতর হয়ে পড়ছে? শফিক ভাইয়ার মতো কি নীরার জীবনে কিছু ঘটতে যাচ্ছে? নীরা কিছুতেই তা হতে দিবে না। তার কোনো দরকার নেই ভালোবাসার, কোনো দরকার নেই। নীরা, ওই নীরা, ওই নীরা। শফিক প্রায় হাঁপাতে হাঁপাতে এসে নীরার পাশেই থামলো। কিরে, এতক্ষণ ধরে ডাকছি, শুনছিস না? কি এমন মগ্ন হয়ে ভাবছিস বলতো? ও, তুমি এখানে কেন ভাইয়া? ফোন করতে পারতে তো। কয়বার ফোন করেছি, মোবাইলটা বের করে থাকতো। 23 বার কল দিয়েছি। পরে ভাবিকে কল দিয়ে জানলাম তুই নাকি এদিকে আসবি বলে বের হয়েছিস। নীরা মোবাইল বের করতে ব্যাগে হাত দিবার আগেই শফিক নীরার হাত ঝট করে ধরে নিয়ে বলল, চল, একটা জরুরি কাজ আছে। বেদ আমার একজন অতিথি আসবে, তার জন্য একটা উপহার কিনবো, চল। নীরা হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। তোমার অতিথি? শফিক লাজুকভাবে মাথা নিচু করে হাসল। বিশেষ অতিথি নাকি? কে সেটা? শফিক জবাব না দিয়ে মাথা নিচু করে আবারও হাসল। প্রাইম মিনিস্টারের মেয়ে? শফিক হ্যাঁসূচক মাথা নাড়ল। নীরা দীর্ঘশ্বাস ফেলল। বিয়েতে আসবে বলেছে তোমাকে? আসবে বলেনি, বাট আমি ইনভাইট করেছি। আমি জানি তিনি আসবেন। কথাটা বলেই শফিক ঘড়ি দেখল। আমার হাতে সময় খুব অল্প, একটু বেরোনো মানে পড়াশোনার বিরাট লস। তাদের চল তো, তোর সঙ্গে টাকা আছে তো? আছে। কোথায় যাবে বলো? বসুন্ধরা না যমুনায়? প্রাইম মিনিস্টারের মেয়ে বলে কথা,
যেন তেন উপহার তো আর দেওয়া যাবে না। রিক্সা ডাকি? নীরা রিক্সা ডাকতে হলো না। মিসেস সেলিনা এসে হুট করে গাড়ি থামিয়েছেন। এই নীরা, নীরা, কই যাচ্ছ ভাই বোনে? নীরা জবাব দেওয়ার আগে শফিক বলল, এই তো বিয়ের কেনাকাটা আন্টি। নীরা মা, খবর জানো? আমার তো বিরাট সর্বনাশ হয়ে গেছে। ফকিন্নি মেয়েটা নাকি আমার ছেলের অফিসে এসেছে। আমার গোয়েন্দা খবর দিল। খবর পেয়ে খুন্তি গরম করে ছুটে এলাম। পথে আস্তে আস্তে খুন্তি ঠান্ডা হয়ে গেছে। আবার ফিরে গিয়ে গরম করে আনলাম। এখন দেখো আবার ঠান্ডা। কি করি বলো তো? নীরা জবাব দিল না। এ ভদ্রমহিলার তো মাথা সম্পূর্ণরূপে গেছে দেখছি। শফিক আগ্রহের সাথে বলল, আন্টি, খুন্তি দিয়ে রাগটা বেশি নিষ্ঠুরতা হয়ে যাচ্ছে। আপনি বরং একটা কাজ করুন, আপনি একটা কাছে রাখুন ব্যাগে। সামনে পেলেই মাথা এক গাছে চুল কেটে নেবেন। নো ভায়োলেন্স। শাস্তিও হলো। কিরে, তোর ব্যাগে কাছে আছে না? থাকলে দে তো ওনাকে, উপকার কর। সেলিনার কাছে শফিকের আইডিয়া বেশ পছন্দ হলো। তিনি অতি উৎসাহের সাথে বললেন, দাও নীরা, কাঁচিটা দাও তাড়াতাড়ি। ফকিনীর মাথা যদি আমি নেড়া না করতে পারি, আমার নাম সেলিনা না। নীরা বিরস মুখে ব্যাগ থেকে কাঁচি বের করে দিল। সেলিনা হেসে বললেন, নীরা, তোমরা বরং আমার গাড়িটা নিয়ে যাও। বিয়ের শপিং তো 14 ঝামেলা। গাড়ি ছাড়া আরাম পাবে না। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, আমার ছেলের অফিস এখান থেকে কাছেই, ওয়াকিং ডিস্টেন্স। আমি হেঁটেই চলে যাব। সেলিনা নীরার হাতে খুন্তি দিয়ে মহা উৎসাহে কাঁচি নিয়ে ছুটলেন। শফিক হাসছে, শব্দ করে হাসছে। নীরা খুবই বিরক্ত গলায় বলল, একটা মানুষ একজনকে শাস্তি দিতে যাচ্ছে আর তুমি তাকে মহা উৎসাহে সাহায্য করছো? এটা কি ঠিক? নীরা, তুই এমনভাবে কথা বলছিস যেন ওনার পুত্রবধূটা তুই। নীরা শফিকের কথায় চমকে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, নিজে পুত্রবধূ না হলে বুঝি বলতে পারি না? উনি ভাবছেন ওনার ছেলেকে মেয়েটি ফুসলে ফাসলে বিয়ে করেছে। এমনও তো হতে পারে ওনার ছেলেটারই দোষ, শুধু শুধু মেয়েটাকে দৌড়ানো। শফিক গাড়িতে বসতে বসতে বলল। তুই এত সিরিয়াস হয়ে গেলি যে? নীরাও বসলো গাড়িতে। এমনও তো হতে পারে ভাইয়া, যে ছেলেটাই মেয়েটাকে প্রেসারে ফেলেছে। তুমি তো জানো না ভাইয়া, আজকালকার ছেলেরা তো বন্দুক আর পুলিশও নিয়ে বিয়ে করতে যায়। পুলিশের 4-5টা গাড়িও রেডি রাখে এরা। বিয়ে না করলে গাড়িতে করে ডিরেক্ট থানায়। শফিক নীরার মাথায় টোকা দিয়ে বলল, তুই এত রিয়াক্ট করছিস যেন তোকে কেউ এমন করে বিয়ে করে নিয়েছে। কিরে, কিছু ঘটিয়েছিস নাকি? নীরা শফিকের কথায় আবারও চমকে উঠল। তোতলাতে তোতলাতে বলল, আবার তুমি তুমি যে মাঝে মাঝে কি বলো না ভাইয়া, পুরো ভয় পাইয়ে দাও। আমি আমি কেন বিয়ে করব? তোমার অতিথির গিফটের কথা বলো, কি কিনবে তার জন্য? শফিক জবাব দিল না। তুমি কি তাকে দেখেছো? সে কি শাড়ি পরে? শাড়ি দিলে হবে নাকি অন্য কিছু? আচ্ছা, তার কি পছন্দ? শফিক হঠাৎ করেই বলল, নীরা, চল নেমে যাই। উপহার কিনতে আর ইচ্ছে করছে না। চল নেমে যাই, ভালো লাগছে না। নীরা শফিকের হাত চেপে ধরল। উপহার না কিনলে না কিনবে, চলো গাড়ি করে কিছুক্ষণ ঘোরাঘুরি করা যাক। ফ্রিতে গাড়ি পাওয়া গেছে কিনা। আমার পড়াশোনা আছে, ইউজ সিলেবাস বাকি। ভাইয়া, একদিনে না তোমার পড়াশোনা ভেসে যাবে না। একটু সময় আমরা ঘুরতেই পারি। শফিক নিশ্চুপ হয়ে বসল। ড্রাইভার সাহেব, আপনি একটা গান টান কিছু বাজান তো। আমরা 2 ভাই বোন 2 ঘন্টা গাড়িতে করে ঘুরতে চাই। সমস্যা নেই তো? ড্রাইভার নাসূচক মাথা নাড়ল। শফিক জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। নীরাও বাইরে তাকালো। শফিক ভাইয়া কি আবারও মন হারাচ্ছে? কোথাও কি ভেঙে পড়ছে? কোনো ভয় কি কুরে কুরে খাচ্ছে তাকে? নীরা নিরাপত্তা ভাঙল। তুমি কি মুকুলকে দেখতে চাও? শফিক হাসূচক মাথা নাড়ল। ভাইয়া, তোমার কি ধারণা ভালোবাসার আসলে কোনো শক্তি আছে? হৃদয়ের ক্ষতি করা ছাড়া আর কিছু কি ভালোবাসা দিতে পারে? আমার মনে হয় পারে না। আমাদের টাকা ছিল না, নেইও। ভালো খাবার দাবার ছিল না। এত অভাবের মাঝেও সবাই ভালো ছিলাম। কিন্তু তোমার যখন ভালোবাসাটা হলো, কি কাণ্ডটাই না হয়ে গেল। বর্ষা ভাবি কি আসলে ভালোবেসেছিল তোমাকে? ভালোবাসা না থাকলে কি বিয়ে করতো আমায়? বিয়ে করার জন্য ভালোবাসার দরকার হয় না ভাইয়া। এই পৃথিবীর অধিকাংশ বিয়েই কিন্তু ভালোবাসাহীন। কিন্তু বাকিটা বল নীরা, সেটা বাকি সবটা যেটা অনুভূতির অংশ, সেটার কথা বল।
নীরা জবাব না দিয়ে কিছুক্ষণ শফিকের দিকে তাকিয়ে রইল। সে স্পষ্ট বুঝতে পারল এই প্রশ্নটার উত্তর শফিক জানে এবং নীরার কাছ থেকে শুনতে চায় না। নীরা মৃদু হাসল। বর্ষা ভাবি কি মুকুলকে দেখতে দেবে? সুযোগ হবে কি দেখার? মিস নাফিসা বলেছেন সব ব্যবস্থা করে দেবেন। আমি তাকে কোলে নিতে চাই, গায়ে মাথায় হাত বুলাতে চাই। আমি তার জন্য একটা সুন্দর নাম ভেবেছি। তাকে প্রথম করে নিয়ে আমি এই নামই রাখবো। শফিকের চোখ ছলছল করছে। নীরা শফিকের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। আমার কি ধারণা জানিস নীরা, মিস্টার তামিম আমাদের সব সমস্যার সমাধান করতে এসেছেন। সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, শুধু একটু সময় লাগবে। ভালোবাসার জাদুকাঠি আছে তার কাছে। মুকুলের কথা শোনার পর এটাই আমার মনে হয়েছে যে মিস্টার তামিমের খুব দরকার ছিল, আমাদের এই মুহূর্তেই দরকার ছিল। নীরা প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। আর মাত্র কয়েকটা দিন ভাইয়া, রাস্তার মোড়ে মোড়ে আমার বড় বড় বিলবোর্ড দেখবে। লাবণী ভাবির বিয়েটা মিটে যাক, তারপর বাড়িতে বলবো সবাইকে। তোমার এই বোনকে তখন টিভিতে দেখতে হবে। এই ভাইয়া, আমার যদি টাকা হয় এমন গাড়ি কিনবো কিন্তু আমি একটা। শফিক নীরার হাত ধরে বলল, এদিকে তাকা, শোন, একদম কথা ঘোরাবি না। পরিবারের একজনের অঘটন ঘটেছে বলে তুই নিজেকে সম্পর্ক থেকে দূরে সরে রাখবি, এটা কি ঠিক? মনের যদি সায় থাকে, ইউ শুড অ্যাকসেপ্ট দিস। তুই যেরকম, তুই যা সেরকম দেখে ভালোবাসাটা কিন্তু অনেক টফ। তারপর যদি মনে হয় এটা তোর নির্ভরতার জায়গা না, তখন তুই ঠিক করবি। দেখ, মা ছিল না বলে কেউ তোকে কোনোদিন জিজ্ঞেসও করেনি তোর একটা ভালো জামা চাই কিনা, তোর চুলের একটা ব্যান্ড দরকার কিনা। ছোট থেকে তুই বড় হয়েছিস অন্যের সমস্যা দেখি। তাই বলছি, নিজের কথা ভাবার সুযোগ যদি কখনো আসে, তুই প্লিজ ভাবিস, প্লিজ। সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিক, যা সব বদলিতে পারে। নীরা হাত ছাড়িয়ে নিল। তাই বলে এত কম যোগ্যতায় এত বেশি? অবিশ্বাস্য ভাইয়া। শফিক মিষ্টি করে হাসল। নীরা, এই পৃথিবীর সব অবিশ্বাস্য ব্যাপারগুলো না ভালোবাসাতেই ঘটে। ইটস আ রুল অফ ইউনিভার্স। পৃথিবীর নিয়মে পৃথিবী ঠিক করে দিয়েছে, সব অবিশ্বাস্য ব্যাপারগুলো ভালোবাসাই ঘটাবে। এটাই তার কাজ। নীরা হাসার চেষ্টা করলো। শফিক ভাইয়া তাকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু সে কিছুতেই দুর্বল হবে না। এই তামিম লোকটাকে তার একদম বিশ্বাস হয় না, মনে হয় মাথা পাগল। শফিক প্রায় চিৎকার করে বলল, গাড়ি থামান, গাড়ি থামান ড্রাইভার সাহেব। এই নীরা, উপহার পেয়ে গেছি। কি সাংঘাতিক। সোভান সাহেব অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন, মা, বাথরুমের সাবান তোয়ালে সব দিয়েছো তো? বড়লোক মানুষ, এরা আবার বাথরুম ব্যবহারে খুব সিরিয়াস হয়, বুঝলে মা? খাওয়া দাওয়া যেন কোনো ত্রুটি না হয়। 3 বেলা গরম ভাত, গরম তরকারি। আমাদের তো আর কোনো বিশেষ অতিথি নেই, আমাদের মতো গরিবদের বাড়িতে থাকতে আসছেন। তুমি কিন্তু সবটা দেখো। লাবণী খুবই মন খারাপ করা মুখ করে বলল, বাবা, এগুলো আমাকে কেন বলছেন বাবা? দ্বিতীয় বিয়ে বলে কি বিয়ের কোণে হিসেবে আমার কোনো দাম নেই বাবা? সারাক্ষণ আমাকে কাজই করতে হচ্ছে, অথচ মাত্র 2 দিন বাকি আছে বিয়ের। মীরাকে বলুন 2 দিন একটু সামলাতে, বিয়েটা হয়ে গেলেই আমি আবারও সামলাবো সব। সোভান সাহেব লাবণীর কথায় বেশ লজ্জিত হয়ে পড়লেন। তাই তো, আমার তো একদম মনে নেই লাবণী মা। আমি নীরাকেই বলছি, এক্ষুনি বলছি। আচ্ছা, তামিম সাহেব কখন আসবেন কিছু বলেছেন? নিজ থেকে তো কিছু বলেননি, তবে বিয়ের আগের দিন বিকেলের মাঝেই আসবেন বলেছেন, সেই হিসেবে কাল। তুমিও যে কি বলো না মা, বিয়েতে তোমার একমাত্র অতিথি, অথচ 2 দিন আগেও আসবেন না, তা কি করে হয়? দেখি, তার কাছে একটা ফোন লাগিয়ে দাও, আমি বলি তাকে, বেচারা হয়তো আসতে লজ্জা পাচ্ছে। লাবণীর ফোন করতে হলো না, মিসেস সেলিনাই ফোন করেছেন। লাবণী ফোন এগিয়ে দিল। ফোন ধরলেন সোভান সাহেব। হ্যালো আপা, ভালো আছেন? সব খবর ভালো তো? সেলিনা অত্যন্ত চিন্তিত গলায় বললেন, আর ভালো, ছেলেকে নিয়ে মশান্তিতে আছি। শুনুন ছোট সাহেব, তামিম তো আপনাদের ওখানে থাকতে যাচ্ছে। আমার ছেলের কেলেঙ্কারির ঘটনা তো আর জানেন না? ছেলেটা তো ভাই লুকিয়ে বিয়ে করে নিয়েছে। হো আল্লাহ, বলেন কি? হ্যাঁ ভাই, তবে আমিও বুদ্ধি করেছি, এই বিয়েতে বউটাকে দাওয়াত করে আনবো, তারপর হবে খেলা। কি বলেন আপনি?
সোফান সাহেব কিছু না বুঝেও বললেন, জি জি। ছেলে যাচ্ছে আপনার ওখানে, আপনি যে জানেন এসব কিছু বুঝতে দিয়েন না, গোপন ব্যাপার। আপনাকে আপন মনে হলো ভাই সাহেব, তাই বললাম। জি আচ্ছা। আমি তামিমের সাথে কিছু জিনিসপত্র নিয়ে দিয়ে দিচ্ছি বিয়ের, একটু দেখবেন ভাই, কিছু বাদটা পড়লো কিনা। আচ্ছা দেখবো। সোফান সাহেব আনন্দিত হয়ে ফোন রাখলেন। নীরাকে ডাকো লাবণীমা, তামিম সাহেব আসছেন তাড়াতাড়ি। ইতু আবার বলল, এই পাঞ্জাবি একদম ভালো লাগছে না, আরেকটা ট্রাই করো ভাইয়া। রনি মাথা নাড়ল। এই নিয়ে সে কমপক্ষে 20টা পাঞ্জাবির ট্রায়াল করেছে। একবার ঋতুর পছন্দ হয় তো ঋতুর পছন্দ হয় না। এদিকে দু বোনের চাপাচাপিতে একটু রসমালাই খেয়েছিল, এখন পেটটা পাক দিচ্ছে। পাঞ্জাবির ট্রায়ালের জন্য টয়লেটে যাবার কথাও বলতে পারছে না। এই দুই টুইন সিস্টারকে নিয়ে রনি পড়েছে মহা জ্বালায়। এদের মাঝেই কোনটা ইতু কোনটা ঋতু সে বারবার গুলিয়ে ফেলছে। দুজনের পরনে একই ধরনের জামা। এবার ঋতু এসে বলল, রনি বিষণ্ণ মুখে পাঞ্জাবি হাতে নিল। টয়লেট যাওয়া ম্যান্ডেটরি মনে হচ্ছে, দুর্গন্ধযুক্ত বাতাস নির্গমিত হচ্ছে খুব। অঘটন না ঘটে যায় আবার। রনি খুবই চিন্তিত হয়ে পড়ল। ইতু ঋতু দুজনেই দুটো পাঞ্জাবি হাতে দাঁড়িয়ে আছে। রনি কি বলবে? নাফিসা চলে এসছে। তাকে এয়ারপোর্টে কেউ রিসিভ করতে আসার কথা নয়, সে কাউকে জানিয়ে আসেনি, কিন্তু এয়ারপোর্টে এসে সে দেখলো তাকে নিতে লোকজন চলে এসেছে। নাফিসা মন খারাপ করা একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রাইম মিনিস্টার বাবা হওয়ার জন্য এই একটা বিড়ম্বনা, সব আগে থেকেই জেনে যায়। নাফিসা গাড়িতে বসতে বসতে বাবাকে ফোন করলো। হ্যালো পাপা। হ্যালো মামুনি, ওয়েলকাম টু হোম। তুমি কি পৌঁছে গেছো? আমি রাত 10টার মাঝেই ফিরবো। 9টায় একটা ছোট মিটিংয়ের শিডিউল আছে, সেটা ক্যান্সেল করতে পারলে আরও আর্লি তোমায় জয়েন করব। পাপা একটু তো থামবে, আগে আমার কথাটা তো শুনবে। আমার একটু রিকোয়েস্ট আছে, বলো তুমি রাখবে? তুমি রিকোয়েস্টে বলছো তো, ধরো কনফার্ম রাখছি, একটু তাড়াতাড়ি বলো মামুনি। বাবা এবার আমি তোমার কাছে বেড়াতে আসিনি, রুটিন শিডিউলের বাইরে এসেছি। অল্প সময় বুঝোই তো, অন্য কারণে এসেছি। আমি যদি দুদিনের জন্য আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাই, মানে ওখানেই উঠি। নাফিসার কথা শেষ হলো না, প্রাইম মিনিস্টার সাহেব ব্যস্ত হয়ে বললেন, মামুনি আমি সিকিউরিটির জন্য একটা টিম কনফার্ম করে দিচ্ছি, তুমি সেখানের অ্যাড্রেসটা মেসেজ করো আমার ফোনে। বাবা প্লিজ, ওটা আমার বন্ধুর বাড়ি, বিশেষ বন্ধু। প্লিজ বাবা, আমি একা যেতে চাই, নিজের মতো করে তাদের সাথে থাকতে চাই 2 দিন। আই অ্যাসিওর ইউ স্ট্রংলি পাপা, আমার বন্ধু আমার খুব যত্ন করবে। প্রাইম মিনিস্টার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। একমাত্র মেয়ে বলে অনেক সময় কঠিন কথা বলতে চেয়েও পারেন না। এরকম উল্টোপাল্টা ডিসিশন নেওয়া একদমই ঠিক না। তার নিজের শরীর ইদানিং ভালো যাচ্ছে না, যে কোনো সময় কিছু না কিছু ঘটে যেতে পারে। তার কিছু হওয়া মানে পার্টি নাফিসাকে নিয়ে ভাববে, যদিও সেটা আরো বেশ কবছর পরে ঘটবে। তাও তো মেয়েটার ইমেজ ধরে রেখে চলতে হবে। পার্টির সবাই নাফিসাকে ফিউচার লিডার করা নিয়ে কানাঘুষো করছে। হ্যালো পাপা, তুমি কি শুনছো? মামুনি তুমি আমার মেয়ে বললে তো সাধারণ জীবন পাবে তা কিন্তু নয়। তাও তোমাকে জানিয়ে রেখি, সিকিউরিটির জন্য একটা টিম হিডেন হয়ে থাকবে, তোমার বন্ধুরা কেউ বুঝতে পারবে না। প্লিজ মামুনি, দেখো তোমায় না জানিয়েও আমি কাজটা করতে পারতাম। ওকে, তুমি ইজিলি পারমিট করছো বলে তোমার রিকোয়েস্টটাও আমি রাখলাম। লাভ ইউ পাপা। নাফিসার ফোন রেখে প্রাইম মিনিস্টার সাহেব চিফ সিকিউরিটি অফিসারের সাথে কথা বলেন। নাফিসার এই বন্ধুটি সম্পর্কে ইচ অ্যান্ড এভরি ডিটেলস তার দরকার। অপোজিশনের লোকেরা ওত পেতে আছে, মিডিয়া যাতে কোনোভাবেই বিষয়টা কভার করতে না পারে, খুব কেয়ারফুল থাকতে হবে। দরজায় কেউ নক করছে। নীরা সেটা শুনেও না শোনার ভান করল। মাথা পাগলটা চলে এসছে নিশ্চয়। নীরা কিছুতেই দরজা খুলবে না, কিছুতেই না। নীরা ইচ্ছে করে ভেতরের ঘরে চলে গেল। বেশ কয়েকবার নক করার পর সোফান সাহেব নিজে উঠে গিয়ে দরজা খুললেন। দরজায় অপরিচিত একটি মেয়ে। সোফান সাহেব খুবই বিস্মিত হয়ে ভ্রুকুচকে তাকালেন। স্লিভলেস গ্রিন ফতুয়ার সাথে জিন্স পরা একটি ফুটফুটে দেখতে মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের কাজল লেপটে আছে। দীর্ঘক্ষণ কাঁদলে কাজল ছড়িয়ে চোখ যেমন বিষণ্ণ লাগে তেমন। মাথার উপরে সানগ্লাসটা পরে যাব ভাবে মাথার চুলে আটকে আছে। এক ঠোঁটে লিপস্টিক শুকিয়ে আছে, অন্য ঠোঁটে নেই। তার নাকে সাদা পাথরের নাকফুল।